আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 19তম প্রিলি নিবন্ধনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছি। লাইভ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ নেটের অবস্থা খুব খারাপ, দুর্গতি। তো যেহেতু যতদিন পর্যন্ত আমাদের নেট পরিপূর্ণ ক্লিয়ারেন্স না পাইছে, নেট ঠিক না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা অনলাইন ভিত্তিক ক্লাসগুলো, আমরা রেকর্ডেড ক্লাসগুলো আমরা চালাবো ইনশাআল্লাহ। তো রুটিন মাফিক আজকে ক্লাস ছিল বাংলা সাহিত্য বা বাংলা ক্লাস। আপনারা জেনে থাকবেন 19তম প্রিলি নিবন্ধন বা এ পর্যন্ত যে কয়টি প্রিলি নিবন্ধন হয়েছে সেখানে আপনার 25 মার্কের বাংলা থেকে কোশ্চেন থাকে। তার মধ্যে প্রায় 20টার মতো বা 17 থেকে 18টার মতো কোশ্চেন থাকে সাধারণ, যেটাকে আমরা বাংলা ব্যাকরণ বলি। তো বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন থাকে, এই জন্য করে আমি আপনাদের জন্য একটা বই নির্ধারণ করেছি। 9-10-এর 18 সালের যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এই বইটা খুবই সুন্দর বই। এই বইটা থেকে আপনারা পরিপূর্ণ ধারণা নিতে পারেন। কোথায় কোথায় প্রশ্ন আসবে সেগুলো আমি রেড কালার দিয়ে আন্ডারলাইন করে বুঝিয়ে দিব যে এই কোশ্চেনটা এই লাইনটা পড়লেই হবে। এভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবেন। আর আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি এর বাইরে আর পড়তে হবে না ইনশাআল্লাহ। ভালো কোনো বই থাকলে সে বইয়ের সাহায্য নিতে পারেন। আর আমরা এছাড়াও বিভিন্ন পিডিএফ দিব, বাংলা ব্যাকরণের পিডিএফ থাকবে। এই বইটা আমরা শেষ দিব, যথাসম্ভব চেষ্টা করব শেষ দেওয়ার। শুধু 19তম নিবন্ধন না, যে কোনো চাকরির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো আমাদের পড়তেই হয়, মাস্ট বি। আপনি যদি শিক্ষকও হন তাহলে বাংলা ব্যাকরণ বা বাংলার যারা শিক্ষক হবেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। কাজেই আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমরা ক্লাস 9-10-এর 18 সালের বইটি আমরা এখানে নির্ধারণ করেছি। সেখান থেকে প্রথম অধ্যায়টি আমরা যা আছে আলোচনা আজকে শেষ দিব। প্রথম অধ্যায়ের যে আলোচনাটা পাবো এখানে আলোচনাটা শেষ দিব ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায়ে এখানে আছে ভাষা সম্পর্কে। প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদটি ভাষা সম্বন্ধে আছে। এখানে কোনো কিচ্ছু পড়তে হবে না, জাস্ট খালি যেগুলো মনে রাখবেন সে বিষয়টা আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে কণ্ঠধ্বনি সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা প্রকাশ করতে পারে না। আপনি যে কোনো কিছু, হ্যাঁ বলেন না বলেন, যে কোনো কিছু আপনি মুখ দিয়ে বললে সেটা যত দ্রুত মানুষ সহজে বুঝতে পারবে, মনোভাব প্রকাশ পাবে, ততটা কিন্তু ইঙ্গিতের সাহায্যে প্রকাশ করা সম্ভব নয়। এখানে এই কথাটি বোধগম্য হয়েছে। এখানে ভাষা কাকে বলে সেটা এখানে খুব ক্লিয়ারেন্সে আছে, দেয়া আছে। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এবং এখানে আরও দুই তিনটি লাইন আছে, সেটা একটু খেয়াল করে দেখুন। বাক প্রত্যঙ্গ বলা হয় গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি। এই বাক প্রত্যঙ্গকে এক কথায় বলা হয় বাকযন্ত্র। প্রশ্নে আসে অনেক সময় যে কণ্ঠ বাকযন্ত্রের বা অঙ্গ প্রত্যঙ্গের নাম দিয়ে লেখা থাকে কোনটি বাকযন্ত্র, তখন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এরকম বাকযন্ত্র এই যেখানে দেয়া আছে এই কয়টি। আর এই যে এখানে এই লাইনটা, এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। ভাষা সৃষ্টি হওয়ার জন্য কী মাধ্যম? ধ্বনি। আর ভাষার সাহায্যের জন্য ধ্বনি, আর বাক্যের জন্য তৈরি হয় লেখা। বাক্যের জন্য তৈরি হয়, অর্থাৎ লেখার জন্য তৈরি হয়। ভাষাই তো বাক্য। ভাষার জন্য তৈরি হয় ধ্বনি, আর বাক্যের জন্য ব্যবহার করা হয় বর্ণ। বাক্যের জন্য বর্ণ ব্যবহার করতে হয়। বাক্যের জন্য বর্ণ, বাক্যের জন্য বর্ণ, বাক্যের জন্য বর্ণ তৈরি করতে হয় বা বর্ণের প্রয়োজন হয়। তারপরে এখানে আরেকটা লাইন আছে যে এই ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনি ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আর শব্দের মূল উপাদান হচ্ছে বর্ণ। শব্দের মূল উপাদান কি? বর্ণ। শব্দের মূল উপাদান বর্ণ। শব্দের মূল উপাদান বর্ণ। আমি এখানে লিখে দিচ্ছি। শব্দের মূল উপাদান বর্ণ। তাহলে ভাষার জন্য, ভাষার সৃষ্টির জন্য করে তৈরি হয় ধ্বনি। তারপরে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি।
আর বাক্যের মূল উপাদান হচ্ছে বর্ণ বা শব্দ, আর শব্দের মূল উপাদান হচ্ছে বর্ণ, মনে রাখবেন। তারপরে এখানে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, শুধু এখানে এই লাইনটা মাথায় মনে রাখবেন, সেটা হলো যে মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। ভাষা কাকে বলে? আধুনিক বাংলা ব্যাকরণে দেয়া আছে পার্থক্য পরিবর্তন ঘটে থাকে 3 প্রকারে, কিন্তু আমাদের 18 সালের বইয়ে দেয়া ছিল 3 প্রকারে। দেখুন, দেশ, কাল, পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে, এই যে লাইনটা, দেশ, কাল, পরিবেশ। কিন্তু এখন এই দেশ পরিবেশটা দেশের সাথে রূপান্তরিত করে কাল আর দেশ বলে দিয়েছে, এখন 2 প্রকার দিয়েছে, ঠিক আছে? কালের কোনো পরিবর্তন ঘটে, আর হচ্ছে দেশ আর পরিবেশে, দেশ আর পরিবেশের একটা দিয়েছে, মানে ভাষার পরিবর্তন আগে ছিল 3 ভাবে ঘটে, আর এখনকার ব্যাকরণে দেওয়া আছে যে 2 ভাবে ভাষার পরিবর্তন ঘটে, একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে কাল, ঠিক আছে? বিভিন্ন প্রকৃতির পরিবেশে অবস্থান করে মানুষ বিভিন্নভাবে কথা বলে থাকে। এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে দেখুন, আমি খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো বলছি, যেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু এবং ভাবের প্রতীক, মানুষের বস্তু ভাবের প্রতীক মাত্র সিম্বল বলা হয়। এই জন্য আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করে থাকি, ঠিক আছে? ঠিক এই কয়েক হাজার বছর আগে মানুষের ভাষাটি কেমন ছিল না, এই কথাটা মাথায় রাখবেন। তাহলে যদি বলে কত বছর আগে বাংলা ভাষার প্রচলন, তাহলে বলবেন 3000 বছর। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় লাইন, বর্তমানে পৃথিবীতে 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। তাহলে বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে, এই লাইনটা আন্ডারলাইন করে, আমি যা আন্ডারলাইন করে দিচ্ছি এর বাইরে একটি লাইনও পড়বেন না, ইনশাল্লাহ এর ভেতর থেকে আসবে। তার মধ্যে বাংলা একটি ভাষা, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম মাতৃভাষা। এখানে এই যে বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম মাতৃভাষা, এটা আপডেট হয়, এই আপডেটটা আমি জিকেতে দিয়ে দিব, সাধারণ জ্ঞানের জিকেতে অবশ্যই এটা পাবেন। সাধারণ জ্ঞানে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবো, ইনশাআল্লাহ, সমস্যা নেই। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ সহ আরও কয়েকটি অঞ্চলের মানুষরা বাংলা ভাষায় কথা বলে থাকে, সেগুলো হচ্ছে ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম। এটাকে আমি একত্রে বলেছি আমিত্রী, ঠিক আছে? এখানে আপনি আলোচনাটা মনে রাখবেন, আমিত্রী, আসাম, তারপরে বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আর হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, ঠিক আছে? এই ছিল আলোচনা। তারপরে সারা দেশে বা সারা পৃথিবীতে, বিশ্বে অর্থাৎ সারা পৃথিবীতে কত হাজার মানুষের ভাষা প্রচলিত আছে বাংলা ভাষায় কথা বলে, এই লাইনটা পড়লে বুঝতে পারবেন। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এরপরে আসুন 2nd পেজে আসুন। এখান থেকে পড়ার তেমন কিছু নাই, শুধু মনে রাখবেন উপভাষা কাকে বলে। ভাষা সাধারণত 3টা প্রকার রয়েছে, কথ্য, চলিত ও সাধুরীতি, ঠিক আছে? এই কথ্য, চলিত ও সাধুরীতির মধ্যেও একটু ভালো দেখুন, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলো আঞ্চলিক কথ্য বা ভাষা, উপভাষা বলা হয়। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। উপভাষা হলো আঞ্চলিক ভাষা। উপভাষা কি? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা, মনে রাখবেন। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার বিকল পার্থক্য দেখা যায়, তাই না? এখানে কিছু উদাহরণ আমি লক্ষ্য করেছি, বা আপনারা উদাহরণগুলো খেয়াল করে দেখতে পারবেন। তবে যেমন ধরুন, আপনার চট্টগ্রাম অঞ্চলের মুখের ভাষার সঙ্গে চট্টগ্রামের অঞ্চলের মুখের ভাষার সঙ্গে রংপুরের অঞ্চলের মানুষের মুখের ভাষা কখনো মেলে না, অনেক কঠিন হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এই ভাষার দিক থেকে, ভাষার বিবেচনায় ভাষাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি। আর যেটা সাধারণ শিক্ষিত সমাজের ভাষা ব্যবহার করেন, শিক্ষিত মানুষরা যে ভাষাটা ব্যবহার করে থাকেন, সেটাকে বলা হয় আদর্শ চলিত ভাষা। এই যে কথ্যরীতি, উপভাষার কথ্যরীতির সমন্বয়ে সংশ্লিষ্ট জনের ব্যবহৃত এই ভাষাই হচ্ছে আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষায় মৌখিক ও কথ্য ভাষায় লিখিত বা লক্ষ্য, এখানে 2টার উপর লেখা আছে, ভালো করে খেয়াল করুন। মৌখিক আর কথ্য। মৌখিক মানে মুখের ভাষা, কথ্য মানেও মুখের ভাষা। মৌখিক আর কথ্য এটা হচ্ছে একটা ভাষা, একটা লৌকিক আর লেখ্য। লৌকিক মানে লেখা হয় যেটা, এরকম ভাষাটা হচ্ছে 2টা রূপ দেখা যায়। কয়টা রূপ দেখা যায়? 2টা। একটা হচ্ছে সাধুরীতি আর একটা হলো চলিত রীতি। একটি কী রীতি? সাধুরীতি ও চলিত রীতি। এই যে একটি চলিত কথ্যরীতি। আর কথ্যরীতির ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়, একাধিক রীতি থাকে কথ্যরীতির, কিন্তু চলিত রীতি থাকে আর হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি থাকে। এটা হচ্ছে চলিত রীতির রূপ।
কিন্তু আপনার লেখার ক্ষেত্রে দুইটা রূপ পরিবেশিত হয়, একটা হচ্ছে চলিত রীতি আর একটি সাধু রীতি লেখার ক্ষেত্রে। আবার আমি ক্লিয়ার করে দেখাচ্ছি একটু। এই যে খেয়াল করুন, তাহলে বাংলা ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি, একটি চলিত রীতি আর একটি আঞ্চলিক রীতি, অপরটি আঞ্চলিক রীতি। দুইটা হচ্ছে এই যে মৌখিক ও কথ্যের জন্য। আর লৌকিক ও লেখার রূপের জন্য ভালো করে দেখুন, লৌকিক ও লেখার রূপের জন্য, লৌকিক আর লেখার রূপের জন্য রয়েছে দুইটি রীতি, সেটা হলো সাধু ও চলিত রীতি। পরীক্ষায় আসে এটা, ঠিক আছে? 1 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। বাংলা ভাষার প্রকারভেদ রীতিভাবে দেখানো হলো। এখানে বাংলা ভাষাটার যেখানে দেখে দিয়েছে ছকের সাহায্যে, বাংলা ভাষা 2 প্রকার, লেখা আর মৌখিক। লেখা মানে বই আকারে লিখি, খাতা লিখি, কোশ্চেন অ্যান্সার লিখি, উত্তরপত্রে লিখি, লেখার। আর মৌখিক হচ্ছে নাটকের মঞ্চ, তারপরে বিভিন্ন আমরা মুখে কথা বলি, এগুলো, ঠিক আছে? লৌকিক আর মৌখিক। তো এখানে মৌখিকের জন্য আমরা 2 প্রকার বলেছে। একটা হচ্ছে আঞ্চলিক, যেটাকে উপভাষা বলি, তুই মুই যে ব্যবহারগুলো করে থাকি আমরা, হামাগেরে বগুড়া, এরকম যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আঞ্চলিক উপভাষা। আর এটারই চলিত ভাষা হচ্ছে তুমি আমি, তুই মুই যেটা সেটা তুমি আমি। আর এটা হচ্ছে চলিত সর্বজন আদর্শ চলিত রূপ, ঠিক আছে? আর হচ্ছে আমাদের, হামাগেরে, সেটা হলো আমাদের, ঠিক আছে? আর এখানে আছে আপনার হচ্ছে সাধু সর্বজনের স্বীকৃত লিখিত রূপ। এই লিখ্য রূপ আগে থেকে ছিল, এখন কিছু কিছু জায়গায় আদর্শ লিখিত রূপের জায়গায়, এই লেখ্য রূপের জায়গায়, সাধুর জায়গায় এখন আদর্শ চলিত রূপ চলে আসছে। অনেকেই লেখে এইভাবে, অনেক স্বনামধন্য লেখকরা লিখে থাকেন। আচ্ছা, এরপরে যে পার্থক্যটা, এটা পরীক্ষায় আসে, একদম ফরজে আইন হয়ে গেছে যে আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? এই 8টা কথা আপনাকে মনে রাখতেই হবে। এখানে বলে দিলাম 1 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো যে সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধু ও চলিত রীতিতে কী কী নিয়ম থাকে? সাধু রীতিতে 5টা নিয়ম থাকে। একটা হচ্ছে বাংলা লেখারীতির সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসরণ করে চলে, নিয়ম মেনে চলে হচ্ছে সাধু ভাষা। আমি আপনাকে বলি, বাবা মার সভ্য সন্তানরা কিন্তু সবসময় কাদের কথা নিয়ম ফলো করে বলেন তো? অবশ্যই সভ্য সন্তানরা বাবা মার নিয়ম অনুসরণ করে চলে। তাহলে এখানে বোঝা যাচ্ছে সাধুরীতি হচ্ছে সভ্য সন্তানের মতো নিয়ম অনুসরণ করে চলে। গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। দেখেন তো, সাধুরীতি যারা সভ্য পোলাপান বা বাবার যারা সভ্য বাচ্চা কাচ্চা, তারা কি ওই আজগুবি ফালতু পেঁচাল পারে কিনা? সবসময় গুরুগম্ভীর থাকে, খুব চুপচাপ থাকে, আলোচনা করলে 2-1টা কথা বলবে, আর খুব কঠিন ভাষা প্রয়োগ করবে, তাই না? আচ্ছা, এই ছিল হচ্ছে সাধুরীতি। আরেকটা হচ্ছে নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। আচ্ছা, সেটা হলো যে সাধুবাদ যারা ভালো ছেলেপেলে, যাদের বাবা মার কথাবার্তা অনুসরণ করে, এরকম সন্তানরা সাধারণত যে কোনো কাজে কি অংশগ্রহণ করে থাকে, ঠিক তেমনি সাধুরীতির ভাষা হচ্ছে নাটকের জন্য অনুপযোগী, তথা নাটকের জন্য এটা ব্যবহার করা হয় না, ঠিক আছে? সাধুরীতি নাটকের সংলাপে বক্তৃতার অনুপযোগী। তুই একটা নাটক দেখলে দেখতে পারবেন এখানে তুমি আমির ব্যবহার আছে, বাট মানে আপনি কি করেন বা এরকম মানে চলিত সাধুরীতির ব্যবহার খুব কম আছে, ঠিক আছে? বক্তৃতার অনুপযোগী, নাটকের মঞ্চে, এগুলো। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এখানে পরিপূর্ণ রীতি ব্যবহার করা হয়ে থাকে, একটা বিশেষ নিয়ম মেনে চলে। আচ্ছা, তারপরে আসছে চলিত রীতি। চলিত রীতি এটা পরিবর্তনশীল। চলিত রীতি যেটাকে আমরা বলি বাপের বখাটে ছেলে। বাপের বখাটে ছেলে যেমন চলিত রীতি পরিবর্তনশীল, ঠিক বাপের বখাটে ছেলে 100 বছর 10 বছর আগে ছিল, ধরেন মানে সেই অনেক খারাপ আচরণ, তারপরে তাকে তার বিয়ে দেওয়া হলো, 20 বছর পর বিয়ে দেওয়া হলো বা 15 বছর পর বিয়ে দেওয়া হলো, তারপরে সে একটু ঠিকঠাকভাবে জীবনযাপন করতে থাকে, তাই না? তারপরে আবার যখন তার আরেকটা বাচ্চা হয়, তখন সে আরও সুন্দরভাবে জীবনযাপন করে। মানে তার কাছে এই রীতিগুলো অনেক কঠিন হয়ে পড়ে। ঠিক চলিত রীতি এরকম, এটা হচ্ছে যখন যেটা তার সাথে তাল মেলাতে হয়, ঠিক সেরকম রীতি পরিবর্তন করে থাকে। তারপরে হচ্ছে এই রীতি তদ্ভব শব্দবহুল। এটা আমি আলোচনা করব, সমস্যা নাই। তদ্ভব মানে চলিত ভাষার শব্দগুলো, এখানে আপনার যে শব্দগুলো আগে থেকে না, নতুনভাবে তৈরি করা হয়েছে, তাই না? যেমন হস্তি ছিল, হস্তিটাকে আমরা হাতি বলি। তো এরকম যেগুলো সংস্কৃত ভাষা থেকে মধ্য দিয়ে তদ্ভব শব্দ হয়েছে, শব্দের উৎপত্তিতে আমরা এটা জানবো ইনশাআল্লাহ। তো তদ্ভব শব্দবহুল হয়, সেই শব্দগুলোকে আমরা চলিত শব্দ বলে থাকি। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। এই ভাষা বক্তৃতা, আলাপ আলোচনা, নাটকের সংলাপের জন্য খুবই উপযোগী। পরীক্ষায় আসে যে সাধু ভাষার জন্য অনুপযোগী ভাষা কোনটি? সাধুরীতির জন্য অবশ্যই সাধুরীতি, নাটকের মঞ্চে সাধুরীতির ব্যবহার হয় না, অনুপযোগী। আর উপযোগী হচ্ছে চলিত রীতি, তাই না? নাটকের জন্য চলিত রীতির উপযোগী, এই কথাটা মাথায় রাখবেন। তারপরে আসছে সাধুরীতিতে সর্বনাম ক্রিয়াপদ চলিত রীতি সহজত রূপ লাভ করে।
মানে ছোট ফর্মে থাকে, যেমন তাহাকে এটা হয় তাকে, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটির সঙ্গে আমরা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখুন আঞ্চলিক কথ্যরীতি এবং সাধু কথ্যরীতি একটা উদাহরণ দেয়া আছে, বিশেষ খুব সুন্দর উদাহরণটা, এটা একবার ভালো করে খেয়াল করুন। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বে ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখে একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই? ঠিক আছে, এটা কাজী ইমদাদুল হকের একটা লেখা, যেটা তো এটারই আবার চলিত রূপ আমরা এখানে চলিত রূপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা চলিত রূপ এখানে তৈরি করা মানে কপি করা হয়েছে চলিত রীতিটা। পুল পেরিয়ে সামনের একটা বাঁশবাগান পড়িল থেকে পড়ল, পুল পেরিয়ে পুল পার হইয়া, তাই না? তো তারই মধ্য দিয়ে রাস্তা মচমচ করে শুকনো বাঁশ পাতার রস ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা, লতা ঝোপের ঘন সমাবেশ, সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি। আচ্ছা, এরপরে এখানে সাধু ও চলিতর মধ্যে কয়েকটা ভাষা দেওয়া আছে। এটা এই ছকটা খুব সুন্দর করে দেখে ফেলবেন, এখান থেকে একটা মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। সাধু এবং চলিত ভাষা থেকে কমন আসে। যেমন বিশেষ্য ইংলিশে বলা হয় নাউন, সর্বনামকে বলা হয় প্রোনাউন, আর বিশেষণকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সর্বনাম। আর ক্রিয়াকে বলা হয় ভার্ব। তারপরে ক্রিয়া বিশেষণ সাধারণত দেয়া নেই, অব্যয় দেওয়া আছে, প্রিপোজিশন, তাই না? আচ্ছা, তো এখানে বেশি ইম্পর্টেন্ট যেগুলো জোর দিবেন সে কয়েকটা শব্দ আমি তুলে ধরছি। যেমন এখানে আপনাদের জন্য শব্দকে তুলে ধরেছি, সেটা হলো শব্দগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, যেমন মস্তক মানে মাথা, জুতা জুতো, তুলা তুলো, শুকনা বন্য, তাহারা তারা লাগবে না, তাহাকে তাকে লাগবে না, তাহারা তার লাগবে না, এটা একটু খেয়াল করতে পারেন। করবার লাগবে না, পাইয়াছিলেন পেয়েছিলেন, হলেন, আসিয়া এসে হলো, দেখিয়া দেখে লাগবে না, করলেন, দেন নাই, এই যে এটা পার হইয়া পেরিয়ে, করিয়া করে, পড়ল, এটা খেয়াল করবেন। ভাঙিয়া যাইতে লাগিল, মনে রাখবেন এগুলো কিন্তু ক্রিয়া। ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো, ফুটিয়া রহিয়াছে, ফুটে রয়েছে, ঠিক আছে। এগুলো এই পাশেরটা পড়লে এটা পড়তে হবে, এভাবে সবগুলো শেষ দেবেন। যে কটা আন্ডারলাইন করলে যা আমি মার্ক করে দিয়েছি এগুলো পূর্বেই, আগেই আর সহিতে, সঙ্গে, ঠিক আছে। এই কয়টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এনাফ। তারপরে চলে আসুন বাংলা ভাষার শব্দভাণ্ডার। বাংলা ভাষার শব্দভাণ্ডার কাকে বলে এখানে একটু ভালো করে খেয়াল করুন। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে শব্দের বহুল ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তার মানে অন্যান্য ভাষা আমাদের ভাষাকে ধার স্বরূপ আমরা নিয়ে আমরা সেগুলো ব্যবহার করি। এগুলো শব্দগুলোর মধ্যে পণ্ডিতগণ কয়েক ভাগে ভাগ করেছেন, তার মধ্যে আমরা একবার স্পষ্ট জানি তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। খেয়াল করেন, চন্দ্র যেখানে জোড়া শব্দ আছে র ফালা থাকবে, সূর্য যেখানে দীর্ঘকার আছে রেফ আছে, র আছে, নক্ষত্র যেখানে যুক্ত বর্ণ আছে যুক্ত খ, ক আর পেট কাটার মধ্যে যুক্ত বর্ণ রয়েছে, ভবন, ধর্ম যেখানে রেপ আছে, ঠিক আছে। যেগুলো একটু পড়তে কঠিন মনে হয় সেগুলো হচ্ছে তৎসম শব্দ। সেগুলো কী শব্দ? তৎসম শব্দ। মনে রাখবেন তৎসম একটা পারিভাষিক শব্দ। তৎসম কি একটা পারিভাষিক শব্দ, পরীক্ষায় আসে। এরপর আসেন তদ্ভব শব্দ। যেসব শব্দ মূল সংস্কৃতে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে ধারা পরিবর্তন হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তদ্ভব একটি কি পারিভাষিক শব্দ। তৎ অর্থ তার, ভব মানে উৎপন্ন। সংস্কৃত থেকে, যেমন হস্ত, প্রতীক থেকে হুত, হাত, দেখছেন। এই যে প্রাকৃত হচ্ছে এই হুত শব্দটা, আর সংস্কৃতটা হচ্ছে আগে, আর এই তদ্ভবটা হচ্ছে যেটা পরে হয়, যেটা আমরা চলিত ভাষায় ব্যবহার করে থাকি। চলিত ভাষার যে শব্দগুলো বেশি ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত চর্মকার,
তারপরে প্রাকৃত চম্ম আর তদ্ভব হচ্ছে চামার। তাহলে চামার হচ্ছে চলিত ভাষা আর এটাই হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই তদ্ভব শব্দগুলোকেই খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। সাধারণত যে কয়টা এখানে দেয়া আছে চামার আর হচ্ছে হাত, এই কয়টাই খেয়াল করে দেখবেন। এবার আসুন অর্ধ তৎসম শব্দ, যেগুলো একটু শুনতে বিশ্রী লাগে, একটু মানে ব্যাখাপ্পা লাগে, খারাপ লাগে, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়ে এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত, তৎসম মানে কি সংস্কৃত। সংস্কৃত থেকে একটু হালকা পরিবর্তন হয়েছে, আধা সংস্কৃত, তাই না? যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত, এই শব্দগুলোকে যথাক্রমে সংস্কৃত হচ্ছে জ্যোৎস্না, ত ছিল, খণ্ডত ছিল। শ্রাদ্ধ, সেটা শ্রাদ্ধ, স হয়েছে। গিন্নি থেকে গৃহিণী, বৈষ্ণব, বৈষ্ণব, তাই না? এভাবে কিছু, বৈষ্ণব থেকে বৈষ্ণব, এগুলোকে হালকা একটু পরিবর্তন করা হয়েছে। কুৎসিত শব্দ থেকে আগত এরকম শব্দগুলো প্রত্যেকটি শব্দের পরিবর্তন হয়েছে। কুৎসিত, কুৎসিত, ঠিক আছে? এখানে যে কটা শব্দ দেওয়া আছে এর বাইরে না পড়লেও চলবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেশি শব্দ। দেশি শব্দ বলা হয় বাংলাদেশের আদিম অধিবাসীদের, যেমন কোল বা মুন্ডা প্রভৃতি ভাষা সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। এখানে কয়েকটা উদাহরণ দেওয়াও আছে, তাছাড়া এর বাইরে আর পড়তে হবে না। যেমন কুড়ি, বিষ, কোল ভাষা, পেট, উদর ভাষা, তামিল ভাষা, এগুলোর ব্যাপার। যেমন চুলা, তারপরে কুলা, গঞ্জ, চঙ্গা, টপর, ডাম, ডাগর, ঢেকি, এই শব্দ কয়টা পড়লেই ইনশাল্লাহ 1 মার্ক কমন পাবেন, এর বাইরে পড়তে হবে না। অর্থতৎসম শব্দ। এবার আসলে বিদেশি শব্দ। বিদেশি শব্দ তো অনেক শব্দ আছে। বিদেশি শব্দ মানে হচ্ছে যেগুলো আমরা সবসময় সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু ভিন দেশি অন্য দেশেদের শব্দ, সেগুলো শব্দকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসেছে স্থান করে নিয়ে। যেমন আরবি বলি, বাংলা বলি, হিন্দি বলি, উর্দু বলি, সমস্ত ভাষা, তাই না? বাংলাদেশে এমন একটা অবস্থা যে এখন মানুষ ইংলিশের প্রতি চর্চা করতেছে, আরবির প্রতি চর্চা করতেছে, মানে বাংলা ভাষার প্রতি তেমন আর আগ্রহ নেই। যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সে ভাষার প্রতি তেমন আর আগ্রহ নেই, শুধু শেখার কাজেই আমরা ব্যবহার করে থাকি, তাছাড়া আর কিছুতে ব্যবহার করি না। বাংলা ভাষা খুব সমাজে খুব মানে আমাদের সচরাচর খুব কম চোখে পড়ে। আচ্ছা, খেয়াল করে দেখুন তাহলে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, এসব অনেক ভাষার ব্যবহার আছে, ঠিক আছে? এখন আমরা দেখব ভাষাগুলো থেকে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। আরবি শব্দের মধ্যে ধর্ম সংক্রান্ত আরবি শব্দকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, একটা হলো প্রশাসনিক শব্দ ব্যবহার করা হয়। এখানে আমরা এগুলো জানি, যারা আমরা সহকারী মৌলভিতে পরীক্ষা দিব তারা এই শব্দগুলো আরবি দিয়ে একবার করে লিখবো, তাহলেই বুঝে যাবেন যেগুলো আসলে কি আরবি শব্দ, তাই না? যেমন আল্লাহ, আল্লাহ লিখবেন, আল্লাহ লিখবেন, ইসলাম লিখবেন, তাই না? এভাবে লিখবেন। তারপরে ইমান লিখবেন, ইমান। এভাবে প্রত্যেকটা শব্দ আপনি লিখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো আরবি শব্দ। আশা করি বুঝতে পারছেন। একবার করে লিখবেন, জাস্ট এই আরবি শব্দগুলো একবার করে লিখবেন, তাহলে এই সংক্রান্ত যে কোনো শব্দ আসলে আপনি পরীক্ষায় পাবেন। আল্লাহ, ইসলাম, ইমান, ওযু, কুরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবিহ, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, সবগুলো কি শব্দ? ধর্ম সংক্রান্ত শব্দ। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, হাজির, উকিল, ওজর, ইজলাস, এলেম, কানুন, কলম, কালামুন, তাই না? কিতাব, কিচ্ছা, কাহিনী, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসিফ, মুক্তার, এগুলো প্রশাসনিক সংক্রান্ত শব্দ। আচ্ছা, এরপরে আসছে ফার্সি শব্দ। ফার্সি শব্দগুলোর মধ্যে যেমন আছে খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, এই শব্দগুলো আপনি লিখবেন। পয়গম্বর, আচ্ছা আরবি দিয়ে কখনো পয়গম্বর লেখা যাবে বলেন তো? পয়গম্বর আমরা জানি নবী রাসূল, তাই না? নবিয়্যুন আমরা যেটা বলি সেটা হলো নবী, কিন্তু এখানে দেখেন কি বলছে? পয়গম্বর। বুঝতে পারছেন? তারপর নামাজ আমরা আরবিতে বলি সলাত। দোজক আরবিতে বলি আমরা কি? নার বা জাহান্নাম, তাই না? বা এরকমভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দোজককে জাহান্নামও বলি আরবি দিয়ে। তারপরে গুনাহ শব্দটা, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটি শব্দ আমরা একটু ট্রাই করলেই বুঝতে পারবো। প্রশাসনিক সাংস্কৃতিক শব্দগুলোর মধ্যে রয়েছে কারখানা, চশমা। আচ্ছা, আমি এখান থেকে আপনাদের জন্য যে কাজটা করতে পারি, এখান থেকে কোনটা কোনো গুরুত্বপূর্ণ এটা একটু আমি তাকায় দিতে পারি। সেটা হলো এখান থেকে পড়বেন খোদা, দোজক, নামাজ, বেহেশত আর হচ্ছে রোজা। আর প্রশাসনিক শব্দগুলোর মধ্যে থেকে পড়তে পারেন আপনি হচ্ছে কারখানা, চশমা, তারিখ, দফতর, দরবার, দোকান, বাদশাহ, বেগম, ঠিক আছে? এছাড়া পড়তে হবে না। বিবিধ শব্দগুলোর মধ্যে পড়বেন আমদানি, আদমি, জানোয়ার, রফতানি আর নমুনা।
এই কটা শব্দ পড়লেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তারপরে ইংরেজি শব্দ দুই প্রকারের হয়ে থাকে। ইংরেজি শব্দ যেটা আমরা জানি, একটা হচ্ছে পরিবর্তন উচ্চারণে, পরিবর্তিত উচ্চারণে হয়, আর একটা হচ্ছে অপরিবর্তিত উচ্চারণে হয়ে থাকে, অনেকটা ইংরেজি উচ্চারণে। এখানে অনেকটা ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, এগুলো আমরা জানি, যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয় সেগুলো ইংরেজি শব্দ। এখানে বিশেষ করে আফিম মনে রাখবেন। আর এগুলো ইংরেজি শব্দগুলো পরীক্ষায় দেয় না, ইংরেজি শব্দ পরীক্ষায় একদমই দেয় না, কাজে এটা না পড়লেও চলবে। এবার আসুন, যেগুলো আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ ছাড়া বিকল্প কিছু নাই, সেটা হলো পর্তুগিজ শব্দ। আনারস, আলপিন, আলমারি, গিরিজা, গুদাম, চাবি, পাদ্রি, বালতি। এগুলোর মধ্যে আনারস শব্দটা, আলপিন শব্দটা, আলমারি শব্দটা, চাবি শব্দটা আর পাউরুটি, এই কয়টা শব্দ যে কতবার আসছে মানে ঠিক বলতে পারবো না, কতবার আসছে, এতবার আসছে পরীক্ষায়, বারবার আসছে। ঠিক আছে, পর্তুগিজ ভাষার মধ্যে লেখা থাকে আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে। অ্যান্সারে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে, পর্তুগিজ ভাষা থেকে এসেছে। আনারস, আলমারি, আলপিন, গির্জা, গুদাম, চাবি, এভাবে মুখস্থ করে ফেলবেন এই লাইনটা। তারপরে কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এটা হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ দুই একবার দিছে, যেমন কুপন শব্দটা দিয়েছিল, আর রেস্তোরাঁ, কার্তুস, রেস্তোরাঁ শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুইটা। আর হচ্ছে ওলন্দাজ শব্দ হচ্ছে যত তাসের নাম আছে, যারা তাস দাবা খেলা দেখেছেন কখনো, বা তাসের নাম জানেন, বা কখনো ঘরে থাকলে নাম যখন জিজ্ঞাসা করছেন ফ্রেন্ড সার্কেলদের, ঠিক যতগুলো তাসের নাম আছে সবগুলোকে বলা হয় ওলন্দাজি শব্দ। ঠিক আছে, তারপরে আসুন গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর আর হরতাল, এখানে শুধু এই হরতালটা মনে রাখবেন তাহলেই হচ্ছে। পাঞ্জাবি শব্দের মধ্যে চাহিদা শব্দটা মনে রাখবেন। তুর্কি শব্দের মধ্যে চাকু আর চাকর শব্দটা, দারোগা শব্দটা। চায়না শব্দটা লাগবে না। মায়ানমারের হচ্ছে লুঙ্গি শব্দটা রাখবেন। জাপানি হচ্ছে রিক্সা, রিক্সা শব্দটা মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসুন মিশ্র শব্দ। মিশ্র শব্দ কাকে বলে? কোনো সময় দেশি এবং বিদেশি শব্দের মিলনের শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে, মানে একই রকম ভাষার যখন ব্যবহার হয়ে থাকে, দুইটা দেশের ভাষার সঙ্গে ব্যবহার, তখন সেটাকে মিশ্র শব্দ বলা হয়। যেমন হচ্ছে রাজা, বাদশাহ। রাজা হচ্ছে তৎসম শব্দ, ফার্সি ভাষা একটা, রাজা একটা, বাদশাহ একটা। রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি, তাহলে রাজা বাদশাহ। হাট, বাজার। হাট আর বাজার কথা একই বোঝায়, কিন্তু হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। হেড, মৌলভী। হেড হচ্ছে ইংরেজি, মৌলভী হচ্ছে ফার্সি। হেড, পণ্ডিত। হেড হচ্ছে আপনার ইংরেজি আর পণ্ডিত হচ্ছে বাংলা। চৌহদ্দি, চৌ হচ্ছে ফার্সি, হদ্দি হচ্ছে আরবি। ঠিক আছে, এই কয়টাই মুখস্থ করে ফেলতে হবে, এর বাইরে পড়তে হবে না, এর বাইরে একটাও পড়তে হবে না, শুধু এই কটা পড়লে মুখস্থ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পারিভাষিক শব্দ হিসেবে এর বাইরে কিছু একটা শব্দ দিব, এর বাইরে হয়তো বা 10টা শব্দ দিলেও দিতে পারি। মনে রাখবেন, একটা পারিভাষিক শব্দ পরীক্ষায় থাকবে, দুইটা বন্ধ থাকে, একটা বা দুইটা থাকে, পারিভাষিক শব্দ দুইটা বন্ধ থাকে, 2-3টা বন্ধ থাকে। ঠিক আছে, তবে একটা শব্দ আমরা পাবোই, এটা মাথায় রাখবেন। ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এখানে অক্সিজেন মানে অম্লজান, উদ্যান হাইড্রোজেন, ফাইল মানে নথি, ট্রেনিং মানে প্রশিক্ষণ, ম্যানেজার মানে ব্যবস্থাপক, বেতার হচ্ছে রেডিও, মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার, সচিব হচ্ছে সেক্রেটারি, স্নাতক গ্রাজুয়েট, স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, সমাপ্তি ফাইনাল, সাময়িকী পিরিয়ডিক্যাল, আর সমীকরণ হচ্ছে ইকুয়েশন। এই শব্দগুলো আপনাকে পড়তেই হবে। এর বাইরে আরও কিছু শব্দ আছে যেগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। যেমন নোটিশ দিব, তারপরে হচ্ছে সার্কুলার দিব। ঠিক আছে, এই শব্দগুলো দিয়ে দিব, সমস্যা নেই। প্রত্যেকটা শিট পাবেন ইনশাল্লাহ, শুধু ক্লাসে অ্যাড থাকেন, রেগুলার ক্লাস করেন, সব শিট পাবেন ইনশাল্লাহ। এরপরে জ্ঞাতব্য, সেটা হলো যে কি বাংলা ভাষার শব্দ সম্ভার দেশি বিদেশি এখানে লাগে না তেমন। যে এখানে একটা বিষয়, এগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বাংলা থেকে আলাদা করে এদের চিন্তা করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি, মোবাইল ফোন, এগুলো কখনো কি বাংলা ভাষার মতোই ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। এরপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা করব ইনশাআল্লাহ অন্য কোনো দিন। সে পর্যন্ত সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, এবং আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চান তাদের সকলকে শেয়ার করেন, অ্যাড করবেন প্লিজ। আর অবশ্যই লিঙ্কটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। ঠিক আছে, লিঙ্কটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিবেন আমাদের ব্যাপারে। আমরা একদিন পরীক্ষা নিব, একদিন ক্লাস নিব। আজকে যে বিষয়গুলো পড়ালাম এর মধ্য থেকে আগামীকাল 25 মার্কের একটা পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সেই পরীক্ষাটা পাবেন, সেই পরীক্ষায় অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে পারবেন। সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা রিটেন প্লাস লিখিত প্লাস এমসিকিউ পরীক্ষা, পরীক্ষার জন্য করে আমরা প্রিপারেশন নিচ্ছি। আপনিও আমাদের সাথে জয়েন হতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুর্যোগপূর্ণ মোকাবেলা যতক্ষণ পর্যন্ত ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি অনলাইনে ক্লাস
নিতে পারছি না। আমাদের এই সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেশের এই পরিস্থিতির কারণে নেটের অবস্থা খুব খারাপ, খুব স্লো করে দেওয়া হয়েছে। তো যতক্ষণ মধ্যে এই অবস্থার উন্নতি না হয়েছে ততক্ষণ মধ্যে আমরা এইভাবে রেকর্ডেড ক্লাস করবো ইনশাআল্লাহ। তবে ক্লাসগুলো মিস দিবেন না, রেকর্ড ক্লাস থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।